1998 সালে আমেরিকার এক ব্যক্তি প্রায় $8 মিলিয়ন একটি দ্বীপ কিনে, আর মানচিত্রে দেখা যায় ক্যারিবিয়ানের যুক্তরাষ্ট্রের ভার্জিন আইল্যান্ডসের একটি অংশ। এটি ছিল 75 একর আয়তনের একটি দ্বীপ, আর নাম ছিল লিটল সেন্ট জেমস। আর এটি বাইরে থেকে দেখলে এটি যেন স্বর্গ সৌন্দর্যের লীলাভূমি, অতি সুন্দর সৈকত এবং সবুজে ঘেরা। আর মাঝখানে ছিল এক রাজপ্রাসাদের মতো একটি বাংলো, আর চারদিকে লাক্সারি গেস্ট ভিলা এবং 2টি সুইমিং পুল, আর সাথে ছিল জিম করার জন্য সুব্যবস্থা এবং একটি পার্সোনাল হেলিপ্যাডও। কিন্তু এই স্বর্গের ভিতরে লুকিয়ে ছিল একটি ভয়ঙ্কর কালো অধ্যায়, এবং এটি এমন একটি সত্য যেটা জানার পরে আশেপাশের দ্বীপের মানুষরাও ফিডোফাইল আইল্যান্ড বলে আখ্যায়িত করে। এবং এখানে 12 থেকে 17 বছর নাবালিকা মেয়েদেরকে পাচার করা হতো, সাথে করা হতো যৌন নির্যাতন, এবং চারদিকে সমুদ্র থাকার কারণে মেয়েরা পালাতে পারত না। এমনকি একবার 15 বছর এক মেয়ে সাঁতরে পালিয়ে গিয়েছিল, কিন্তু তাকে ধরে ফেলা হয় এবং তার পাসপোর্ট ছিনিয়ে নেওয়া হয়। কিন্তু সবচেয়ে আশ্চর্য বিষয়, তাহলে এই দ্বীপটিতে কারা আসতো এবং এই দ্বীপটি কাদের জন্য বানানো হয়েছিল? আসলে এই দ্বীপে আসতো সারা বিশ্বের বিলিয়নিয়াররা এবং বিশ্বের বিখ্যাত সেলিব্রিটিরা। আর এখানে লুকিয়ে আছে বড় একটি কালো অধ্যায়। ব্রিটেনের প্রিন্স অ্যান্ড্রু, বিজ্ঞানী স্টিফেন হকিং, কৌতুক অভিনেতা ক্রিস ট্রাকার, সাথে অনেক বড় বড় নাম বিশ্ববিখ্যাত রাজনীতিবিদ ও বিলিয়নিয়াররা আসতো। তাদের জন্য এখানে পার্টি আয়োজন করা হতো। কিন্তু প্রশ্ন হলো, এই দ্বীপের মালিক কে? উত্তর, জেফ্রি এপস্টেইন। জেফ্রি এপস্টেইন একসময় ব্রুকলিনের বাচ্চাদেরকে গণিত পড়াতেন। একজন সাধারণ স্কুল টিচার, ভাগ্যের তো পালাবদল, যিনি ক্যারিয়ারে পড়ে গিয়ে হয়ে ওঠেন বিলিয়নিয়ারদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসার। প্রায় 60 কোটি সম্পত্তির মালিক হয়ে তিনি হয়ে ওঠেন মাল্টি মিলিয়নিয়ার, এবং তার নেটওয়ার্ক ছিল বিল ক্লিন্টন থেকে ডোনাল্ড ট্রাম্প, এবং ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাকও। তাহলে চলুন আজকের ভিডিওতে আমরা দেখি আমেরিকার পেছনে সবচাইতে বড় কলঙ্ক এবং এপস্টিন ফাইলসের সম্পূর্ণ কাহিনী। Jeffrey Epstein. এপস্টিন আইল্যান্ডে যা চলছিল তা বহু বছর ধরে লুকিয়ে রাখা হয়েছিল। কিন্তু 2005 সালে একটি ছোট্ট পুলিশ কমপ্লেইন এই কেসের ট্রিগার হয়ে যায়। মার্চ 2005, ফ্লোরিডার পাম বিচ এলাকার একটি 14 বছরের মেয়ে ও তার বাবা মা মিলে একটি কমপ্লেন করেন থানায়। মেয়েটি বলে রয়্যাল পাম বিচ হাই স্কুলের এক সহপাঠী তাকে এক ধনী লোকের বাড়িতে নিয়ে যায় এবং তাকে বলা হয় শুধু মেসেজ দিতে, যার প্রেক্ষিতে তাকে $200 থেকে $300 দেওয়া হবে। কিন্তু সেখানে গিয়েই অন্য কিছু হলো। এপস্টেইন শুধু তোয়ালে জড়িয়ে মেয়েটির সামনে আসে, তাকে কাপড় খুলতে বলে এবং তাকে নিপীড়ন করে। আর এখানে পুলিশের প্রশ্ন ছিল, তুমি কি আর কোনো মেয়েকে চিনো যে এপস্টেইনের বাড়িতে গিয়েছে? আর তখন সে 2টি মেয়ের নাম দেয়, আর ওই 2টি মেয়ের সাথে কথা বলে আরো 2 জনের নাম পাওয়া যায়। আর তখনই পুলিশ অবাক, কারণ এই কেস কোনোভাবেই থামছে না। আর মাত্র কয়েক মাসের মধ্যে পাম বিচ পুলিশ 35 জন ভিকটিমকে শনাক্ত করে, আর সাথে ডজন কারেক মানুষকে ট্র্যাক করা হয়েছিল। আর সবচেয়ে দুঃখজনক, প্রত্যেকটা মেয়ের কেস সেম টু সেম এক। তাদের সবাইকে মেসেজের অজুহাতে ডাকা হয়েছিল এবং প্রত্যেকটি ভিকটিমের বয়স 13 থেকে 16 বছর। তারা সবাই বিলং করেছে গরিব ফ্যামিলি থেকে, আবার অনেকের দেখা যায় ফ্যামিলি নাই। আর সবচেয়ে সুবিধা, তারা একা থাকার কারণে তাদের কথা শোনারও কোনো মানুষ নাই। আর এই কারণে কোনো কেস অথবা মামলা হয়নি। আর তখনই পুলিশ বুঝলো এটা কোনো ছোটোখাটো বিষয় নয়, আর এটা ভালো করে সংগঠিত একটি পিরামিড স্ক্যাম। আর সাথে ছিল, যে মেয়ে নতুন আরেকটি মেয়েকে আনবে তাকে দেওয়া হতো অতিরিক্ত টাকা। এটা ক্লিয়ার, একজন আরেকজনকে আনতো আর আরেকজন তৃতীয় আরেকজনকে আনতো। আর এভাবে একটা চেন গড়ে উঠেছিল যাদের বয়স 18-র নিচে। মে 2006, পাম বিচ পুলিশ এপস্টেইনের বিরুদ্ধে শক্ত একটি মামলা গড়ে তোলে। আর মামলা এতটাই শক্ত ছিল যে 2006 সালে FBI অপারেশন লিপিয়া নামে তদন্ত শুরু করে। আর 53 পাতার সেই রিপোর্টে বলা হয়, ফ্লোরিডা থেকে নিউ মেক্সিকো পর্যন্ত ভিকটিমদের বয়ান নেওয়া হয়েছে।
আর সাথে সাথে এপস্টিনের বিরুদ্ধে আন্তর্জাতিক মানব পাচারের অভিযোগ আনা হয়। ৩৬ জন নাবালিকা ভিকটিম, সাথে ডজন খানেক সাক্ষী, FBI এর তদন্ত, সাথে গুরুতর অভিযোগ। এমন একজনকে তো সারা জীবন জেলে পচা উচিতই ছিল, কিন্তু আড়ালে চলছিল অন্য এক খেলা। মায়ামির ফেডারেল অ্যাটর্নি আলেকজান্ডার একুস্তা এপস্টিনের আইনজীবীর সঙ্গে গোপনে একটি কথা বলেছিল, আর এটা ছিল তাদের খুবই পার্সোনাল একটা ডিল। এটি মূলত এপস্টিনকে বাঁচানোর জন্য। আর এখানে শর্ত ছিল এপস্টিনকে শুধুমাত্র ছোটখাটো দুটা পতিতালয়ের অভিযোগে দায়ের করা হবে, বদলে তাকে এবং তার সহযোগী সকলকে ফৌজদারি আইনের মাধ্যমে ইউনিটি দেওয়া হবে। মানে ক্লিয়ার, আর কোনো অভিযোগে তাকে কেস করা যাবে না। সবচাইতে অবাক করা বিষয়, এই ডিলটি সাইন করে দেওয়া হয়, কেউ দেখতে পারবে না, এমনকি ভিকটিমদের মেয়েদেরকেও জানানো হয়নি। অথচ আমেরিকার সংবিধানে ভিকটিমদেরকে এমন আইন জানানো বাধ্যতামূলক, কিন্তু কেউ কিছু করতে পারল না। 30 জুন 2008 এপস্টিন কোর্টে হাজির হয় এবং ডিল অনুযায়ী দুইটি দোষে নিজেকে সাব্যস্ত করে। এরপরে তাকে মাত্র 18 মাসের সাজা দেওয়া হয়। মাত্র 18 মাস। এ সময় এপস্টিনকে পাম বিচ কাউন্টি জেলে প্রাইভেট উইংয়ে রাখা হয়। তাকে সপ্তাহে 6 দিন, দিনে 12 ঘন্টা লাক্সারি অফিসে যাওয়ার সুযোগ করে দেওয়া হতো। আর এটি এমন একটি ফার্স্ট ক্লাস জেল যে শুধুমাত্র রাতে ঘুমাতো। কিন্তু তার সাজা শেষ হওয়ার 5 মাস আগেই তাকে জেল থেকে মুক্তি দেওয়া হয়, আর সবকিছু সম্ভব হয় সেই গোপন ডিলের মাধ্যমে। আর যে ডিলটি সাকসেস হয়েছিল আলেকজান্ডার একুস্তার কারণে। এই গল্পের টুইস্ট, আলেকজান্ডার একুস্তার পরে এপস্টিনের সেই পুরনো বন্ধু ডোনাল্ড ট্রাম্পে প্রথম প্রশাসনে শ্রমমন্ত্রী হন। অনেক বছর এপস্টিন স্বাভাবিকভাবে জীবন কাটান, যেমন তার কিছুই হয়নি। সে প্রাইভেট জেটে ঘুরে বেড়ায়, দ্বীপে পার্টি দেয় এবং ক্ষমতাশালী লোকদের সাথে মেলামেশা করে। আর গল্প এখানেই শেষ, ভিলেন বেঁচে যায়। এমনই হতো, কিন্তু পৃথিবীর এক কোণে একজন নারী, একজন সাংবাদিক স্থির করেছিলেন এপস্টিনকে কোনোভাবেই ছাড়া যাবে না। জুলি ব্রাউন, মায়ামি হেরাল্ড পত্রিকার আমেরিকান একজন সাংবাদিক। তিনি 2009 সালে এপস্টিন মুক্তি পাওয়ার পর থেকেই নীরবে অনুসন্ধান করে চলেছিলেন। বছরের পর বছর স্টাডি করে 2018 সালে একটি রিপোর্ট পেশ করেন। একটি নয়, দুটি নয়, পুরো একটি সিরিজ এপস্টিনের বিরুদ্ধে। আর এটাতে লেখা ছিল এপস্টিনের অপরাধ এবং এপস্টিন কিভাবে ক্ষমতাকে ব্যবহার করেছিল। আর জুলিয়েটাকে নাম দেন পারভার্সন অফ জাস্টিস। আর তখনই মিডিয়াতে শুরু হয় বিস্ফোরণ। জনরোষ জাগে, এপস্টিনের বিরুদ্ধে তদন্তের দাবি উঠে এবং চাপের মুখে আবার তদন্ত চালু করতে নিউ ইয়র্ক বাধ্য হয়। আর জুলির অনুসন্ধানে 80-রও বেশি সম্ভাব্য ভিকটিমকে জড়ো করেছিলেন। আর তাদের মধ্যে 8 জন ভিকটিমের সাক্ষাৎকার নিয়ে তিনি ডকুমেন্টারিটি লিখেন। আর প্রমাণ ছিল খুবই স্পষ্ট, যার প্রেক্ষাপটে 2019 সালে এপস্টিন আবার গ্রেপ্তার হয়। আর এবার সোজা মানব পাচার অভিযোগে 45 বছরের কারাদণ্ড। কিন্তু তারপরে আসে সবচাইতে বড় টুইস্ট গল্পের। 10 আগস্ট 2019 এপস্টিনকে মৃত অবস্থায় জেলে পাওয়া যায়।